শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি অন্যান্য দিনের মতো আজকেও একটা বিশেষ ধরনের অনুষ্ঠানে। 91.2 FM রেডিও সুন্দরবনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই জানি আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জীব মানুষ, আর এই মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। শুধু টাকা পয়সা রোজগার করা, পরিবারে নিজেদের পরিবার পরিজনকে প্রতিপালন করা, এটাই কিন্তু আমাদের জীবনে বড় লক্ষ্য নয়। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষেরই একটা অন্যান্য জগৎ থাকে বা তাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন কাজে নিজেদেরকে ব্রতী করি। তার মধ্যে একটা হলো যেমন রক্তদান, ঠিক তার উল্টো দিকেও রয়েছে চক্ষুদান। আজকে আমরা নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্রের চলে এসেছি। আমরা আমাদের মধ্যে সেই সংস্থারই দুজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। আমরা তাদের সঙ্গে কিছু কথা বলবো এবং জেনে নেব এই চক্ষুদান ব্যাপারটি সম্পর্কে। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের মূল পর্বে বা আলোচনায় প্রবেশ করি। আপনাদের দুজনকেই 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাই। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্রের সেক্রেটারি মাননীয় কাশীনাথ ব্যানার্জি মহাশয়কে, এবং আরও আমরা পেয়েছি নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্রের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ডক্টর প্রদীপ বিশ্বাস মহাশয়। আমি প্রথমেই চলে যাব সেক্রেটারি মহাশয়ের কাছে। স্যার, আপনার কাছে প্রশ্ন, এই যে নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্র, এর মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য যে অন্ধ মানুষ যাতে চোখে দেখতে পারে, তার জন্যে আমরা কি করি না, মারা গেলে পরে আমরা খোঁজ খবর নিই। খবর যদি সব সময় নাও দেয় বাড়ি থেকে, আমরা নিজেরা ছুটি, ঝড় বৃষ্টি বাদল সমস্ত উপেক্ষা করে আমাদেরকে ছুটে যেতে হয়। কারণ একটা যদি লোকের চোখ পাওয়া যায় তাহলে দুটো অন্ধ মানুষ দেখতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে তাদেরকে কর্নিয়াগুলো তুলে দেওয়া হয় মেডিকেল কলেজ বা যে পিজি যেখানে হোক, তারা সেগুলো ক্যাপটিং করে তারা বসায় এবং দুটো অন্ধ মানুষ দেখতে পায়। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, যে মানুষ এত পরিমাণে লক্ষ লক্ষ মানুষ চোখে দেখতে পায় না। সেই জায়গায় আমাদের নির্ধারিত থাকে যে আমরা কি করে এই কাজটাকে ত্বরান্বিত করব, এবং আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী আলোচনা হলো নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্র কবে থেকে এই কাজ করছে বা এর প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1989 সালের মহালয়ার দিনে নেত্রলোকের জন্ম। আজকে প্রায় 36-37 বছর হবে নেত্রলোক এই একইভাবে কাজ করে যাচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাহ, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, আপনারা যে এই কাজগুলো করছেন চক্ষু দানের ক্ষেত্রে আমাদের সমাজ থেকে আপনারা কেমনভাবে সাড়া পেয়েছেন? দেখো, একটা কথা তোমারে বলি, এগুলো নির্ভর করে মানুষের ব্যক্তিগত উপলব্ধির উপরে। আমরা প্রথম থেকে এই কাজ, ধরো 36 বছর ধরে এই কাজ করছি। আজ গতকালও আমরা চোখ পেয়েছি, 721তম চোখ সংগ্রহ করেছি। আমরা দেখেছি কলকাতার বড় কলেজের প্রফেসর, এবং তিনি ডক্টরের শুধু তাই নন, তিনি অন্যদেরকে গবেষণায় সাহায্য করেন। তেমন একজন মহিলা, তিনি তার বাবার মৃত্যুতে এসে, আমরা যখন তার কাছে গিয়ে প্রস্তাব করলাম বা প্রস্তাবটা দিলাম, বয়স্ক বৃদ্ধ মানুষ মারা গেছে, চোখটা যদি দান করে দেবেন, তিনি বললেন, না ভাই, তুমি আমার চোখটা নিও, কিন্তু আমার বাবার চোখটা আমি দিতে পারবো না। এটা কি করে সহ্য করে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না, এটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা কত বোঝালাম, তবুও তিনি কিন্তু ভিতর থেকে সেই সাময়িক আবেগটাকে প্রশমিত করতে পারলেন না। আবার ঠিক তার 1 সপ্তাহ বাদে, এটা প্রথম দিকের কথা বলছি, ধর প্রথম 3-4 বছরের মধ্যে, আমরা দুপুরবেলা যে যার খেয়ে বাড়ি চলে আসি। একটা ভ্যানওয়ালা, একটা সে 22-23 বছরের ভ্যানওয়ালা, উত্তরপল্লীতে তার বাড়ি, সে খুঁজে বেড়াচ্ছে আমাদের যে কজনকে চেনে। তা চিনতে চিনতে টাকি হাসপাতালে গেছে, সেখানে তো আমাদের খোঁজ পাওয়ার কথা নয়, সেখানে নাম বলেছে।
তা সে বাড়ি দেখিয়ে দিয়েছে যে ওই বাড়িতে যা। তা বলো, আমি বললাম তার অসুখ টসুখের ব্যাপার কিছু বলবে? বলছে না স্যার, আমি খুঁজে বেড়াচ্ছি আপনাদের বহুক্ষণ ধরে, আমার বাবা মারা গেছে, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, আমি বাবার চোখটা দান করতে চাই। তো আমরা তো আকাশ থেকে পড়ছি, কারণ প্রথম দিকে এরকম আমাদের কাছে এসে কেউ চক্ষুদানের কথা বলবে এ আমাদের ভাবনার বাইরে। আমি, তুমি কী করো ভাই? বলে এই ভ্যান চালাই, এই ভ্যান নিয়ে গেছি, সকালবেলা বেরিয়েছি, বাবা সুস্থ ছিল জানেন, ওষুধ টষুধ সব কিনে দিয়েছিলাম, হঠাৎ শুনি বাবা মারা গেছে। তখন মনে হলো আপনাদের ওই মাইকে শুনেছি চক্ষুদানের কথা, তাহলে তো বাবার চোখটা দান করা যায়। তো আমি সেই জন্য আপনাদের খুঁজে বেড়াচ্ছি। হয় তুমি বাড়ি যাও, আমরা 15 মিনিটের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছি। আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে যেমন যেমন করতে হয় সব কিছু নিয়ে আমরা আরও 2-4 জন ডাক্তারকে একসঙ্গে নিয়ে আমরা তার বাড়ি গেলাম। তার বাড়ি গিয়ে তার চোখ তুললাম। সেই চোখ তখন আড়াইওতে আমরা পাঠাতাম, এখন পিজি হাসপাতালে পাঠানো হয়, আড়াইওতে পাঠানো হলো। সেই চোখ দিয়ে 2 জন অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পেল। ফলে এই প্রতিবন্ধকতা দূর করাটা খুব সহজ কথা নয়, বা এক কথায় এর উত্তরও হয় না। মানুষ নিজেকে যেভাবে প্রস্তুত করবে এই মুহূর্তে বা সেই মৃত্যু মুহূর্তে সে এই সিদ্ধান্তটা নিতে পারবে। আমাদের কাজ শুধু প্রচার করে 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 তার মাথায় একটা জায়গা রেখে দেওয়া যে মৃত্যুর পরে চোখ দেওয়া যায়। এ কথাটা সে প্রথম শুনলে এরকম যেন না হয়। আমাদের কাজ শুধু এইটুকু যে এটা দেওয়া যায়, এরা দিয়েছে, 721 জোড়া দিয়েছে মানুষ, এদের প্রত্যেককে একটা সামাজিক সম্বর্ধনা জানানো হয়, এই ভাবনাটা মাথার মধ্যে রেখে দেওয়া। এইবারে সময় মতো সে যদি সেটা ওভারকাম করতে পারে তাহলে চোখ দেবে। এমনও হয় কোনো বাবা সই করে গেছে, ছেলে বলল না আমি আর চোখ দেবো না, সে চোখ পাওয়া যাবে না। আবার বাবা বলল না আমার চোখ দিবি না, কিন্তু পরে জন্ম অন্ধ জন্মাতে হবে। ছেলে এটা বিশ্বাস করে না, ছেলে বলল বাবা মারা গেছে, চোখটা নিয়ে নাও। আমরা সেই চোখটা সংগ্রহ করতে পেরেছি। ফলে এ একটা অনেক বহুমুখী প্রশ্ন। তো এইটা সমাজের একটা ভাবনা, একটা উত্তরণ, তার উপরে নির্ভর করবে যে এই কাজটার অগ্রগতি। আচ্ছা, মানে মানুষের সচেতনতা এটা একটা বড় বিষয়, যে মানুষ কতটা সচেতন ব্যাপারটা সম্পর্কে। ঠিক আছে, এই যে আমার পরবর্তী প্রশ্ন, আপনারা সমাজ থেকে বা সরকার থেকে আপনারা এই যে একটা ভালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি প্রতিক্রিয়া আশা করছেন বা কতটা সহযোগিতা আশা করছেন? সমাজের ব্যাপারটা কিছুটা না হয় আমরা বুঝলাম, তো সরকার থেকে আপনারা কতটা সহযোগিতা আশা করছেন? কিছু কি সহযোগিতা পেয়েছেন? দেখো, একটা কথা সহজ করে বলি যে এই সংগঠনটা করতে কিন্তু খুব বেশি পয়সার প্রয়োজন হয় না, ট্রুলি স্পিকিং। যে আমাদের অনেক চাঁদা তুলতে হয়, অনেক টাকা লাগে, হচ্ছে না, সরকারকে বলছি আমাদের কিছু টাকা ডোনেশন করো, এটা লাগে না। এটা এই বললাম মানুষের সচেতনতার বিভিন্ন প্রোগ্রাম নিতে হয়। সরকার সরকারের মতো নেয়, তাদের যতটা ক্ষমতা, আমরা আমাদের মতো নিই। যেহেতু আমরা ভলেন্টিয়ারি এই কাজটা করি, আমাদের সকলে তার জীবিকার বাইরে বেরিয়ে জীবনের আনন্দ পাওয়ার যে দিকগুলো আছে এর মধ্যে দিয়ে সেগুলো তারা খুঁজে পায়। অ্যাকচুয়ালি তারা নিজেরা চাঁদা দিয়ে এই প্রচারের কাজটা করা। ফলে এর জন্য আমাদের সরকারের দরকার হয় না। যেটা দরকার হয়, আমরা যে চোখ দুটো পাঠাচ্ছি সেই চোখ দুটো যেন সরকারি ডাক্তাররা প্রপার ওয়েতে, যেমন বিনা পয়সা অবশ্যই হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা এবং দক্ষতা, এই দুটো মিশেলে যেন কর্নিয়াটা গ্রাফটিং করে, তাহলে সেই কর্নিয়াটা কার্যকারী হয়, তাহলে মানুষটা দেখতে পায়। এটা তো আমাদের হাতে নয়। আমরা বারে বারে মেডিকেল কলেজে যাই, গিয়ে বলি যে দেখুন আমরা কিন্তু খুব কষ্ট করে চোখ সংগ্রহ করি, আপনারা কিন্তু আসার সঙ্গে সঙ্গে এই চোখ দুটো গ্রাফটিং করবেন, এটা আমাদের অনুরোধ। কারণ আপনাদের আদেশ করার মতো ক্ষমতা বা উদ্ধত্ত আমাদের নেই, আমরা শুধু অনুরোধ করতে পারি। কারণ যারা চোখ দিয়েছে আমরা তাদের কাছে কমিটেড, আমরা তাদেরকে বলেছি যে আপনার দেওয়া চোখ দুটো যেন কিন্তু 2 জন অন্ধ মানুষ দেখতে পাবে। ফলে আপনারা আমাদের কথাটা রাখার একটু চেষ্টা করবেন। এইভাবে সরকারের যারা ডাক্তার, সরকারের যারা নার্স, তাদের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ থাকে। প্রতি মুহূর্তে আমরা চোখ পেলে পিজি হাসপাতালে যাই, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ থাকে। যখন কিছু প্রয়োজন হয় সরকারিভাবে নয়, সরকারি প্রতিষ্ঠানের যারা ডাক্তার, তাদের জিজ্ঞেস করলে, তাদের কথা বললে তারা আসে, তারা আমাদের সাহায্য করে। অসহযোগিতা কিছু নয়, আর এটা খুব সহযোগিতারও প্রয়োজন নেই, প্রয়োজন সমাজ ভাবনার, একটা সমাজের উত্তরণ। বারে বারে বলছি, শুধু ধরো নেত্রলোক বছরে 30 জোড়া থেকে 40 জোড়া চোখ পায়, এমন বছর হলো আমরা 5 জোড়া চোখ পেলাম। এরকমও যদি হয়, আমরা নিজেরা এক্সিকিউটিভ কমিটিতে সবসময় আলোচনা করি, আমরা কিন্তু খুব হতাশ হব না। আমরা শুধু দেখব
যে আমরা আমাদের প্রক্রিয়াটা, বার্ষিক যে প্রক্রিয়াগুলো ঠিক করে চালিয়ে যেতে পেরেছি কি না। কারণ আমাদের কাজ শুধু ফেলো ফিলিংস ডেভেলপ করা, একটা মানুষ আর একটা মানুষের জন্য ভাবছে, যাকে সে চেনে না, জানে না, সেই অন্ধ মানুষের কষ্টটা সে অনুভব করছে। একমাত্র এইটাই তার জায়গা যেখান থেকে সে তার বাবার চোখটা দিতে পারে। যে কথাটা বলছি, কথাটা খুব সহজ নয়। আমি আমার মা আমার রান্না করে দিল, ভাত বেড়ে দিল, আমি খেয়ে অফিসে যাচ্ছি, আমি স্টেশনটা হারুয়া রোড বা সন্ডালিয়া গিয়ে খবর পেলাম তো সুগি চলে তোর মা শরীরটা কেমন লাগছে, আমি বাড়ি এসে দিলাম আমার মা মরে গেছে, তখনই নেত্রলোক এসে বললো আপনার চোখ দুটো দিয়ে দিন তো, আর সে চোখ দুটো ফট করে দিয়ে দিল। ব্যাপারটা অত সহজ নয়, ভালো করে ভাবলে যথেষ্ট কঠিন। এই আবেগকে একমাত্র প্রশমিত করতে পারে তার শিক্ষা আর তার অন্ধর প্রতি ভালোবাসা। একটা অন্য মানুষের কষ্ট আমার কষ্ট, এই ফিলিংসটা ডেভেলপ করাই নেত্রলোকের কাজ। একেবারে সহজ করে এই কথাটাই আমরা বলতে চাই। আমরা বিভিন্ন সেমিনারে, বিভিন্ন পথসভায়, বিভিন্ন পদযাত্রায়, আমরা প্রতি বছর যে প্রোগ্রামগুলো করি, বিভিন্ন মেলায়, যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম করার স্কোপ আছে, শুধু এইটুকুই আমরা স্ট্যাবলিশ করতে চাই, একে অন্যের জন্য একটু ভাবুন, চলুন ভাবি। ভাবুন বলাটা ঔদ্ধত্য, যে চলুন একসঙ্গে ভাবি যে আমার তো চলে যাচ্ছে, দুটো চোখ আছে, যাদের নেই তাদের কষ্টটা। আমরা বলি শ্মশানের চিতায় তুলে শুধু আগুন লাগানোর আগে 5টা মিনিট সময় দিন, শুধু আগুন লাগানোর আগে 5টা মিনিট সময় দিন, আমরা তাই দিয়ে কর্নিয়াটা তুলে নিয়ে দুজন অন্ধ মানুষের চোখে বসিয়ে দিতে পারবো, যেটা কোটি কোটি টাকা খরচা করেও যে কর্নিয়াটা তৈরি করা যায়। এই জাস্ট এই মতো, এই মূল কথা নিয়েই নেত্রলোকের জন্ম, এই মূল কথা নিয়েই নেত্রলোকের পথ চলা। যতদিন আমরা আমাদের ক্ষমতা থাকবে, আমাদের পরের জেনারেশান এসেছে, তারপরের জেনারেশান এসেছে, সবাই মিলেই পথ চলছি, শুধু ফেলো ফিলিংস ডেভেলপ করা। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, একজন মৃত ব্যক্তির কাছ থেকে যখন আপনারা চক্ষু সংগ্রহ করছেন বা কর্নিয়া নিয়ে আসছেন, এবার সেটা যখন অন্য একজন অন্ধ ব্যক্তির কাছে পৌঁছচ্ছে, এই প্রক্রিয়াটাতে কতটা সহজ হয়? মানে পরিস্থিতিটা আদৌ কি খুবই সহজ? নিশ্চয়ই নয়। মানে আপনাদের কতটা সম্মুখীন হতে হয় সমস্যার? দেখো, তোমাকে একটু ছোট করে গুছিয়ে বললে আরও ক্লিয়ার হবে। একটা মানুষ চোখে দেখতে পাচ্ছে না, এই ডাক্তার ওই ডাক্তার দেখানোর পরে সে কোথায় যাবে? কলকাতার বড় মেডিকেল কলেজে যাবে, এবং আমাদের ইস্টার্ন জোনের সব থেকে বড় জায়গা RIO, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি মেডিকেল কলেজে, সেখানে গেল। তারা বললো আপনার তো কর্নিয়ার অসুখ হয়েছে। তাহলে কি হবে স্যার? ডাক্তারবাবু বললো আপনি গিয়ে আপনার কর্নিয়া চেঞ্জ করতে হবে। কোনো মৃত মানুষের কর্নিয়া যদি পাওয়া যায় তাহলেই আপনার ছেলেটা আবার দেখতে পাবে। তাহলে কি করব? আপনি যান, আই ব্যাংক আছে, আই ব্যাংকের খাতায় আপনার নামটা লেখান, কাগজটা নিয়ে গিয়ে আই ব্যাংকের খাতায় নাম লেখান। আমরা যখন প্রথম কাজ শুরু করেছি তখন 36 বছর লাগতো একটা মানুষ যদি নাম লেখায় তার কর্নিয়া পেতে। এটা কিসের উপর ডিপেন্ড করে? চোখ পাওয়ার হার এবং কর্নিয়া ডিজিজের এফেক্টেড পার্সেন্টের হার, এই অনুপাতে 36 বছর তখন লাগতো। কিন্তু এর মধ্যে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, মানুষের ভাবনার অগ্রগতি হয়েছে, যেমন চোখ পাওয়ার সংখ্যা অনেক বেড়েছে, তেমনি কর্নিয়ার ডিজিজের সংখ্যাও কিন্তু অনেক কমেছে। আঘাত থেকে কর্নিয়া হয়, ভিটামিন A কর্নিয়া হয়, বলছে আঘাত থেকে কর্নিয়া জনিত সমস্যা, কর্নিয়াল ওপাসিটি আসে, আপনার ভিটামিন এর অভাবে কর্নিয়াল ব্লাইন্ডনেস আসে। এই যে বিষয়গুলো এখন অনেকটা ডেভেলপ করার জন্যে আমাদের কিন্তু কর্নিয়া এখন যদি কেউ নাম লেখা 5-6 মাসের মধ্যে পাওয়া যায়। ফলে কেউ কর্নিয়ার জনিত অসুখ যদি হয়, কোনো ডাক্তার যদি বলে, তাকে এই রকম পশ্চিমবঙ্গে এখন অনেকগুলো মেডিকেল কলেজ আছে যেখানে কর্নিয়া গ্রাফটিং হয়। তার মধ্যে PG হাসপাতাল আছে, NRS আছে, RIO আছে, দুর্গাপুর আছে, আর নর্থ বেঙ্গল আছে, আরও অনেক জায়গা আছে। সেরকম একটা জায়গায় গিয়ে বিনা পয়সায় সে নাম লেখাতে পারে এবং বিনা পয়সায় সে কর্নিয়া পাবে। মনে রাখতে হবে, কর্নিয়া যে দিচ্ছে সে 1 পয়সাও পাবে না, কর্নিয়া যে পাচ্ছে সে 1 পয়সাও দেবে না। এমনকি যদি প্রাইভেট হাসপাতালও করে, যেমন দিশা করে, সে কর্নিয়া দেওয়ার জন্যে 1 টাকাও দিতে পারবে না। সে হয়তো তার বেড ভাড়া নিতে পারে, অন্য কিছু ভাড়া নিতে পারে, খাওয়ার খরচা নিতে পারে, সে 2000 বা 20,000 বা 2 লাখ টাকা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কর্নিয়া আমি দিলাম, কর্নিয়া বিক্রির জন্য তুমি আমাকে 1 টাকা দাও, এটা সে বলতে পারবে না। এটা কিন্তু নিয়ম, এবং আমরা কার কর্নিয়া কাকে দিচ্ছি সেটাও কিন্তু জানানো যাবে না। এটা বিভিন্ন দেশ এইটা মেনটেন করে। ভারতবর্ষ এই গোষ্ঠীর মধ্যে একটা দেশ,
যারা কার কর্নিয়া কাকে দেওয়া হচ্ছে এটা জানানো হয় না, কারণ যাতে ব্ল্যাকমেলিং না হয়, সে অন্ধ মানুষটার কাছে কেউ পয়সার ডিমান্ড না করতে পারে, বা কেউ মেরে একজোড়া চোখ নিয়ে বললো আমার ছেলেকে চোখে বসিয়ে দাও, সেটাও হবে না। যেমন নাম আছে পরপর তেমনভাবে হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, তুমি যদি কালকে মেডিকেল কলেজে গিয়ে বলো খাতাটা একটু দেখুন তো, দেখান তো, খাতাটা তাতে খোলাই থাকে, তুমি দেখতে পারো যে তোমার আত্মীয়র নাম কত দাগে লেখা হয়েছে, কোন পর্যায় পর্যন্ত এসেছে। এটা এখনও খুব ওপেন আছে, যাতে মানুষের বিশ্বাসটা নষ্ট না হয়, বিশ্বাসযোগ্যতাটা যেন ঠিক। ফলে কর্নিয়ার ব্যাপারটা এরকম। আসলে আরেকটা ছোট্ট উদাহরণ দিলে তোমার বুঝি, বারে বারে কর্নিয়ার কথা বলছি। আমরা যখন বলি মানুষকে এটাই বলি, ধরুন একটা ঘড়ি ভালো চলছে, শুধু উপরের কাঁচটা ঘষে গেল, তাহলে আপনি দেখতে পাচ্ছেন না কটা বাজে। এই কাঁচটা হলো কর্নিয়া। আমাদের কাজ এই কাঁচটা পাল্টে দেওয়া। চোখের মধ্যে যে কালো ছোট্ট মণিটা আছে, সেই মণিটা আস্তে করে কেটে একদম মাছের আঁশের মতো, সেটা অন্ধ মানুষের চোখের, কর্নিয়াজনিত অন্ধ মানুষের চোখের মণিটা কেটে সেখানে গ্রাফটিং করে দেওয়া। অপারেশনটার নাম কেরাটোপ্লাস্টি। এটা স্পেসিফিক একটা অপারেশন, আই স্পেশালিস্টরা করতে পারেন, যারা আই সার্জন করতে পারেন। এরকম মেডিকেল কলেজ আছে যেখানে এই অপারেশনগুলো হয়। এইভাবেই কর্নিয়া পাওয়া এবং কর্নিয়া দেওয়ার ব্যাপারটা চলছে টিল টুডে, আজ পর্যন্ত। খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর সুন্দর ইনফরমেশানগুলো পেয়ে। আমার পরবর্তী প্রশ্ন, এখনও বহু মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটা আছে যে আমি যদি আমার বা আমার বাবার বা আমার মায়ের, যে কোনো আমার পরিজনের চোখ দিয়ে দিই, তাহলে পরবর্তী জন্মে সে অন্ধ হয়ে জন্মাবে। তো এই ভুল ধারণা, ভ্রান্ত ধারণাটা আপনারা কিভাবে ভাঙছেন? সেই মানুষটাকে আপনারা কিভাবে সজাগ করছেন? মানে আপনাদের এই অ্যাওয়ারনেসটা কিভাবে হয়? দেখো, ভারতবর্ষের নিরিখে এই কথা বলতে গেলে বলতে হবে এটা একটা জগদ্দল পাথর। যে দেশে গণেশকে দুধ খাওয়ানো হয়, যে দেশে ডাইনি সন্দেহে মানুষকে পিটিয়ে মারা হয়, সে দেশে কিন্তু হরিশ নাঞ্জাপ্পার মতো ছেলেটি, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এই 23 সালে মারা গেল, সেই মারা যাওয়ার পরে সে বুঝতে পারছে আমি মরে যাচ্ছি। তাকে যখন উদ্ধার করে নিয়ে যাচ্ছে, পুলিশ শুধু একটা কথাই বলছে, আমার চোখ দুটো কিন্তু দান করে দেবেন, আমি বুঝতে পারছি আমি মরে যাচ্ছি, আমি আর বাঁচবো না, আমার চোখ দুটো কিন্তু দান করে দেবেন। কিছুদিন আগে রায়গঞ্জে একজন মহিলা মারা গেছেন, সেই মহিলার পা কেটে গেছে, ট্রেনে পা কেটে গেছে, দুটো পা কেটে গেছে। তাকে যখন রেল পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, সে বলছে আমার কিডনিটার চোখটা কিন্তু দান করে দেবেন, আমি জানি আমি মরে যাব, আমার বাঁচানোর ক্ষমতা কারও নেই, আমার চোখটা কিন্তু দান করে দেবেন। এটা ভাবলে কিন্তু গায়ে কাঁটা দেয়, যে মানুষটা মৃত্যু আসন্ন, যে দেখতে পাচ্ছে আমার শিয়রে যমরাজ দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে বলতে পারে যে আমার চোখটা দান করে দেবেন। এরাও কিন্তু ভারতবর্ষের মানুষ। আমরা হিঙ্গলগঞ্জের থেকে ঋদ্ধিব্রত বলে একটি ছেলের চোখ পেয়েছি, 1.5 বছর বয়স। ভাবতে পারো, তার বাবা গৌতম ঘোষ, তার মা, তারা দুজন মিলে আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে টাকি থেকে, যে আমার 1.5 বছরের বাচ্চা মরে গেছে, তোমরা চোখটা নিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চায়। আমরা যারা চোখ তুলছি তাদের চোখ দিয়ে জল পড়ছে। এটা দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের ঘটনা। আমরাও তো বাবা মা যারা গেছি ওখানে, তারা তুলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, অথচ সেই বাবা মা তার চোখ দুটো দান, তার ছেলের চোখ দুটো দান করছেন। এরাও কিন্তু ভারতবর্ষের নাগরিক। ফলে এ কাজের হতাশ হওয়ার কিছু নেই, আবার খুব উদ্বেলিত হওয়ারও কিছু নেই। এ একটা জগদ্দল পাথর। আমাদের সবাই মিলে যদি চেষ্টা করি, এই পাথরটা সরছে। এ পাথর গতি নিয়েছে বলেই তো পৃথিবীর তো এই পরিবর্তন হচ্ছে, ভারতবর্ষের পরিবর্তন হচ্ছে। তবে আমরা যদি আশা করি খুব দ্রুতই পরিবর্তন হবে, তাহলে সেটা ভুল হবে। আর সার্বিক প্রচেষ্টা থাকলে একদিন কুসংস্কার পিছু হাঁটবে, মানুষের জন্য মানুষের ভাবনা এগিয়ে আসবে। এটাই আমার কথা, এর বাইরে তো আর কিছু বলার নেই। প্রথমের কথাটাই আবার ফিরে আসে, যে সচেতনতা বা মানুষের আবেগটাকে কন্ট্রোল করার যে ক্ষমতা মানুষের যদি নিজের মধ্যেই তৈরি হয়, তাহলেই হয়তো এই জগদ্দল পাথরটাকে নড়ানো সম্ভব হবে। একদম ঠিক। আমার পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন, আপনি যে এই নেত্রলোক চক্ষু সংগ্রহ কেন্দ্রে এসেছেন বা যোগদান করেছেন, অনেক বছর আগেই করেছেন, তো আপনার কি থেকে, মানে এটা তো একটা সামাজিক কাজ, অবশ্যই সামাজিক কাজ তো অনেক রকমই আছে, তো আপনার কি থেকে এই কাজটার প্রতি আপনার মানে মনোযোগটা এলো, বা আপনার কি থেকে মনে হলো যে না, আমি এইটার সঙ্গেই যুক্ত হব? শোনো, একটা ঘটনা বলি। আমাদের এই কাজে যারা আমরা টাকি থুবো অঞ্চলে এই কাজটা একসঙ্গে শুরু করেছি, আজ থেকে 36-37 বছর আগে,
আমাদের এই ব্যাপারে পথিকৃৎ অনেকজন, তার মধ্যে প্রধান ছিলেন রবীন চ্যাটার্জি, ডাক্তার রবীন চ্যাটার্জি, অবিবাহিত মানুষ, স্কাউটের মানুষ, রেলওয়ে চাকরি করতেন, ডাক্তার। তিনি আমাদের একটা ছাদ দিয়েছিলেন যে যার যখন যে কোনো সমস্যা হবে এখানে চলে এসো, থাকো, খাও, পড়াশুনো করো, আবার কাজ মিটে গেলে চলে যাও, এরকম একটা বড় ছাতা ছিলেন। তো আমি তার বাড়ি থেকে পড়াশুনো করতাম কলকাতায় যখন পড়ি। হঠাৎ দেখি একদিন সন্ধ্যেবেলা এসে একটা বুকের ব্যাচ খুলে তিনি টেবিলে রাখলেন। আমার রবীন্দ্র, এটা কী? বলছে এটা আলোকযাত্রা। আমি, আলোকযাত্রা কী ব্যাপার? বলছে এটা ইন্টারন্যাশনাল আই ব্যাংক আছে কলকাতায়, ইন্টারন্যাশনাল আই ব্যাংক একটা পদযাত্রার আয়োজন করেছিল অন্ধ মানুষের জন্যে, তার নাম আলোকযাত্রা। আর মানুষ হাঁটলো, বহু মানুষ হাঁটতো, সবাই চোখ দিয়ে দিল। বলছে না, চোখ এরকমভাবে দেওয়া যায় না, চোখ মৃত্যুর পরে দিতে হয়, জীবন্ত লোকের চোখ নেওয়া যায় না। ও তাই? আমার রবীন্দ্র, ওই কার্ডটা আমি রেখে দেবো? বলে হ্যাঁ রেখে দাও। এইবার তাতে ঠিকানা আর ফোন নাম্বার দেখলাম, ফোন নাম্বার দেখে ফোন করলাম, ফোন করে তারা খুব উৎসাহ দিল, হ্যাঁ একদিন চলে এসো। কলেজ থেকে একদিন ছুটির পরে গেলাম, গিয়ে তাদের কাছে সব বুঝলাম। আমি তো ভাবতাম যে জীবন্ত অবস্থায় মৃত্যু যখন এসে গেল, মরে যাবে সেই সময় চোখ নিতে হবে। দেখলাম না, মৃত্যুর 6 ঘন্টা পর্যন্ত চোখটা ভালো থাকে, তাহলে চোখটা নেওয়া যায়। আর তখন অন্ধের পরিমাণ, কর্নিয়া অন্ধ চারিদিকে গিজগিজ করছে, মনে হলো এই কাজটা করা দরকার। আমরা এসে, আমাদের স্কাউট গ্রুপ আছে, স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপের আমাদের গ্রুপ লিডার ছিলেন দীপক বসু, বিশ্বজিৎ সরকার, ডাক্তার রঞ্জন মণ্ডল, ডাক্তার সুদর্শন রায়, অমল দাস, আরও যারা ছিলেন সেই সময়ে, অধীর পাল, সৌমেন গাঙ্গুলি, এদের সবার সঙ্গে আলোচনা করলাম যে এরকম একটা কাজ, এটা কি করা যায় না? হ্যাঁ করা যায়। ওদের সবার তো উৎসাহের কারো কোনো ভাটা নেই, মানে এরা সবসময় টকবক করে ফুটছে তারুণ্যের মতো। তাহলে হ্যাঁ করা যায়, তা তুই একটু খোঁজ খবর নে, তারপর বল আমাদের কী করতে হবে। এই আমি উৎসাহ পেলাম, আমি আবার গেলাম, গিয়ে বললাম যে তাহলে একটা মিটিং করি, বলুন। বলে হ্যাঁ। মনোরঞ্জন মজুমদার ছিলেন ইন্টারন্যাশনাল আই ব্যাংকের জেনারেল সেক্রেটারি, মানে খুব হৃদয়বান মানুষ। বলো মিটিং করো, আমি যাবো তোমাদের ওখানে। একটা মিটিং হলো টাকি কলেজে। সেই মিটিংয়ে আমরা সবাই থাকলাম। মনোরঞ্জন মজুমদারের বক্তব্য শুনে আমাদের মনে হলো যে এই কাজটা আমাদের করতেই হবে। তার প্রথম স্টেপ হলো যে চোখ দিলে, কালকে যদি কেউ বলে চোখ দেবে, তা চোখ তুলব কী করে? তখন আরজি করে ডক্টর বড়াল বলে একজন ছিলেন, সেই বড়ালের কাছে যাদের নাম করলাম, এদের অধিকাংশ যারা ডাক্তার বা হেলথ স্টাফ ছিলেন, তারা গিয়ে চোখ তোলাটা শিখলাম। ক্যাডাভারের উপরে যেগুলো মৃত দেহ সেখানে আছে, উনি নিয়ে গিয়ে মর্গে নিয়ে গিয়ে সেই চোখ তোলা শেখালেন। 2 দিন 3 দিন ধরে শিখে রেডি হয়ে থাকলাম। তারপর 1990 সালের 17ই এপ্রিল প্রথম চোখ পাওয়া গেল ষোড়শীবালা দাস মজুমদার। আমার দিদিমা, আমার মামা গৌর সরকার, মদন সরকার, আমার মায়েরা সবাই মিলে বললো হ্যাঁ চোখটা আমরা দান করব। এই প্রথম আমাদের চোখ প্রাপ্তি। তারপর থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এমন কোনো বছর যায়নি যখন আমরা চোখ পাইনি। আমাদের টাকি মিউনিসিপ্যালিটি ছোট জায়গা, যেহেতু মৃত্যুর পরে 6 ঘন্টার মধ্যে চোখ তুলতে হবে, খুব দূর পর্যন্ত আমরা যেতে পারি না, কারণ আমাদেরও প্রত্যেকের প্রফেশন আছে। খবর পাওয়ার পরে সেই জায়গাটা গুছিয়ে তাদের কনভিন্স করে জিনিসপত্র নিয়ে গিয়ে চোখ তুলে রেডি করে আবার মেডিকেল কলেজে পাঠাতে হবে। ফলে আমাদের টাকি মিউনিসিপ্যালিটি, টাকি, আমলানি, হাসনাবাদ বা নদীর ওপার পর্যন্ত এই সব মিলে আমরা আজ পর্যন্ত 721 জোড়া চোখ সংগ্রহ করেছি। এর মধ্যে দূর থেকে কেউ যদি ডাকেন আমরা চলে যাই। রাত্রিবেলা হলে আমরা হিমালগঞ্জ থেকে চোখ তুলেছি, আমরা বাদুড়িয়া থেকে চোখ তুলেছি, আমরা অনেক দূর থেকে চোখ তুলেছি, বসিরহাট হাসপাতাল থেকে চোখ তুলেছি, আমরা যাই। এই কাজ চলছে। এ শুধু একটা ভাবনা, কাজ বলা ভুল হবে, এটা একটা ভাবনা। একটা মানুষের জন্য ভাববে, সেই ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটুকু মাত্র। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তো, অনেক কাজ আছে যেখানে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত এসব কিছু কিন্তু নির্ভর করে না, সম্পূর্ণ মনের ব্যাপার। আপনি মন থেকে জিনিসটাকে কতটা মানছেন। যে অন্ধ ব্যক্তিটি একটু কর্নিয়ার জন্যে সারা জীবনের জন্য আলো দেখতে পাবে, তার সারা জীবনটা আলোকিত হয়ে যাবে, সেটা কিন্তু খুব সামান্য ব্যাপার নয়। এটা মানুষের মনের মানসিকতার একটা পরিবর্তন হওয়া দরকার। তাই আমি 91.2 FM রেডিও সুন্দরবনের তরফ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাবো, আপনারা ব্যাপারটাকে নিয়ে একটু ভাববেন, বিষয়টার প্রতি একটু আলোকপাত করবেন এবং দেখবেন চেষ্টা করে যাতে নিজেদের জীবনকে একটু এই সমস্ত কাজে ব্রতী করতে পারেন। আর এই সঙ্গে আমি আপনাদের দুজনকেও
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই অমূল্য সময় আমাদের দেওয়ার জন্যে। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন।